রামকৃষ্ণ লজ থেকে বেরিয়ে অলিরা তিনজন চলে এলো গাছতলায়। লজ ম্যানেজার গোপাল রায়ের নাম লেখা পাতাটা জেরক্স করে দিয়েছেন। বাইকে বসে সোমকাকু আবিরবাবুকে চিন্তান্বিত গলায় বললেন, মনে হচ্ছে পুরুলিয়ায় একবার যেতে হবে। প্রস্তাব লুফে নিলেন আবিরবাবু। বললেন, কোনো অসুবিধে নেই, কবে যাবেন বলুন। প্রশ্নটা যেন শুনতেই পেলেন না সোমকাকু, যেন নিজেকেই বলছেন সেইভাবে বলে গেলেন, মূর্তিটার ইতিহাস জানা খুব জরুরি। আমার ধারণা মূর্তিটার ইতিহাসের মধ্যেই লুকিয়ে আছে সূত্র, যা ধরে আমরা সহজেই পৌঁছে যাব সমাধানে। চোরাই জিনিসটা না পেলেও চোরকে অন্তত শনাক্ত করতে পারবো। কথা কেটে আবিরবাবু বলে উঠলেন, কিন্তু একটা মুশকিল আছে। মূর্তিটার ইতিহাস জানতে গেলে জেঠুমনির শরণাপন্ন হতে হবে আমাদের। সেক্ষেত্রে বিষ্ণু মূর্তিটা যে চুরি গিয়েছে বলা চলবে না। বলবো না, বললেন সোমকাকু। আবিরবাবু বললেন, তাহলে তো আপনার আসল পরিচয় গোপন করতে হয় জেঠুমনির কাছে। করবেন, বলবেন বন্ধুকে নিয়ে বেড়াতে এসেছেন। আবিরবাবু ফের জানতে চাইলেন, তাহলে কবে যাওয়া হচ্ছে? কাল বলবো আপনাকে। এখানে আরও কিছু ইনভেস্টিগেশন বাকি আছে। বলে হেলমেটটা পরে নিলেন সোমকাকু। অলিও সিটের পেছনে উঠে বসল। বাইক চলতে শুরু করেছে। এই মুহূর্তে অলির ভীষণ জানতে ইচ্ছে করছে তারা কোথায় যাচ্ছে। মাথায় ঘুরছে পুরুলিয়া, কোনোদিন যাওয়া হয়নি। বন্ধুরা কয়েকজন গিয়েছে, গল্প শুনেছে অযোধ্যা পাহাড়ের। এই কেসে খানিকটা অযোধ্যা পাহাড়ের পোর্শন থাকলে ভালোই হয়। সোমকাকুর পেছনে বসে ভবানীপুর অঞ্চলে চলে এসেছে অলি। মিন্টো পার্ক পেরিয়ে একটা দোকানের সামনে গাড়ি থামালেন সোমকাকু। দোকানের নাম পড়ে হতাশ হলো অলি। এত ঘোরাঘুরির পর অবশেষে এখানে। দোকানের নাম অ্যান্টিক ওয়ার্ল্ড। বাবা অনেক আগেই বলেছিলেন এই সব দোকানে মূর্তিটার খোঁজ নিতে। সোমকাকুর এত পরে সেটা মাথায় এলো। কোনো কমেন্ট না করে সোমকাকুর সঙ্গে দোকানে এসে ঢুকলো অলি। এই ধরনের দোকানে অলি এই প্রথম এলো। কারুকার্যময় নানান জিনিস, বিশাল দেওয়াল ঘড়ি, ঝাড় লণ্ঠন, মোমদানি, পিল সুজ, ওয়েল পেন্টিং, পুরনো ডিজাইনের কালচে চেয়ার, টেবিল, সোফা, নানান সাইজের মূর্তি এবং আরও কত কী। কিন্তু এত জিনিসের মধ্যে দোকানদারকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমকাকু ডাক দিলেন, মিস্টার সাংভি। হ্যালো, মিস্টার সাংভি। ইয়েস স্যার, আই এম হেয়ার। বলে আদ্যিকালের আসবারের পেছন থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। মাথার চুল পুরোপুরিভাবে সাদা হয়ে গেছে। মিস্টার চ্যাটার্জি, হোয়াট আই ক্যান ডু ফর ইউ? অলি বুঝতে পারল এরা দুজনেই পূর্ব পরিচিত। সোমকাকু শুরু করলেন, একটা বিশেষ দরকারে আপনার কাছে এলাম। আপনি তো অনেক মূর্তি কেনা বেচা করেছেন। 4 হাতওয়ালা বুদ্ধ মূর্তি কখনো দেখেছেন? দেখিনি, শুনেছি। ভেরি রেয়ার থিং, অনেক দাম হবে। আছে নাকি আপনার কাছে? সোমকাকু মাথা নাড়লেন, তারপর বললেন, 4 হাতের বিষ্ণু মূর্তি নিশ্চয়ই কমন। কমন হলো পুরনো জিনিস আজকাল পাচ্ছি কোথায়? অলি আন্দাজ করছে মূর্তিটা এখানেই বিক্রি হয়েছে কিনা সেটাই ঘুরপথে ভেরিফাই করছেন সোমকাকু। কিন্তু বুদ্ধ মূর্তির কথাটা কেন এলো বুঝতে পারছে না। সোমকাকু ফের সাংভিকে বললেন,
আপনার কাছে ছোট সাইজের মানে এই ধরুন 6 ইঞ্চির কোনো বুদ্ধ বা বিষ্ণু মূর্তি আছে? আছে, 6, 8, 12 সব সাইজের একটা দুটো করে পাবেন। আপনি ছোট সাইজের দুটো অন্তত দেখান। ওকে বলে ধীর পায়ে আশপাড়ের আড়ালে চলে গেলেন সাংভি। একটু পরে ফিরে এলেন দু হাতে দুটো মূর্তি নিয়ে। দুটোই রাখলেন কাউন্টারের ওপর। মূর্তি দুটোর দেখতে পায় এক, দুটোরই দুটো করে হাত। বুদ্ধদেবের বিখ্যাত কার্ল হেয়ার, বিষ্ণুর মাথায় মুকুট। মূর্তিগুলো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন সোমকাকু। আন্দাজে ওজনও নিলেন। সাংভিকে বললেন, কলকাতার নামি পয়সাওয়ালা লোক এইসব মূর্তি কালেকশন করে, তাই না? ইয়েস, তারাই আমার অ্যাকচুয়াল কাস্টমার। লো ইনকাম গ্রুপের 1-2 জন ঘর সাজাবার জন্য কিনতে আসে, কস্ট অ্যাফোর্ড করে উঠতে পারে না। যারা এরকম কেনেন, কালেকশনের পরিমাণটা ঠিক কীরকম? প্লেন্টি, না দেখলে আপনার বিশ্বাস হবে না। আমি একবার এক ভদ্রলোকের গণেশ মূর্তির কালেকশন দেখতে গিয়েছিলাম। 4,000 গণেশ দেখিয়েছিলেন। ইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার। রেয়ার কোনো পিসের খোঁজ পেলেই ওরা টাকার বান্ডেল নিয়ে ঝাঁপিয়ে পড়েন। একেবারে নেশার মতো ব্যাপারটা। অলি ভাবল, হয়ে গেল। যে মূর্তিটার খোঁজে তারা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, কলকাতার কোনো টাকার কুমিরের সংগ্রহশালায় নিশ্চয়ই ঢুকে গিয়েছে এতক্ষণে। সেখান থেকে জিনিসটা বার করা সহজ কাজ নয়। প্রথমে ধরতে হবে চোরকে, জানতে হবে কার কাছে বিক্রি করেছে মূর্তিটা। কিন্তু চোরের নাগাল পাওয়া কি আদৌ সম্ভব? চুরি হয়েছে তো অনেক দিন হয়ে গেল। বুদ্ধ আর বিষ্ণুমূর্তি দুটো আরও একবার ভালো করে দেখে নিয়ে সোমকাকু বিদায়ের অনুমতি নিলেন সাংভির কাছে। বললেন, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। সাংভি বললেন, কি বলছেন? আপনার মতো গুণী মানুষ হলে দোকানের প্রেস্টিজ বেড়ে যায়। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আই উইল বি অ্যাট ইউর সার্ভিস। থ্যাংক ইউ বলে সৌজন্যের হাসি হাসলেন সোমকাকু। ঘুরে গেলেন দরজার দিকে। অলি তাকে অনুসরণ করল। অলিরা এখন অ্যান্টিকের দোকানের বাইরে, মাথায় 100 প্রশ্ন। সব একসঙ্গে জিজ্ঞেস করা যায় না, তাই এক কথায় সোমকাকুর কাছে জানতে চাইল, কি বুঝলেন? বাইকের সামনে দাঁড়িয়ে সোমকাকু বললেন, জটিল রহস্য। একটা সত্যি কথা বলবো? বলো। এবারের কেসটায় আপনি কেমন যেন একটু এলোমেলো তদন্ত করছেন, অথবা আমি আপনাকে ঠিকমতো ফলো করতে পারছি না। শেষের কথাটাই সঠিক। আমার ইনভেস্টিগেশনের প্রতিটি পদক্ষেপ জোরালো লজিক আছে। আজকের দিনটা ভাবো, কাল বিকেলে যাব তোমাদের বাড়ি। পুরুলিয়া যাচ্ছি কবে? কাল তোমাদের বাড়িতে বসেই ডিসিশন নেব। বলে বাইকে উঠে বসলেন সোমকাকু। অলিও হেলমেট পরে পেছনে বসল। কি মনে হতে অ্যান্টিকের দোকানের দিকে একবার তাকালো। সাদা চুলের সাংভি কাঁচের দরজার আড়ালে দাঁড়িয়ে কেমন একটা দৃষ্টিতে অলিদের দেখছেন। ভঙ্গিটা সন্দেহজনক। ইনিও কি সন্দেহের তালিকায় চলে এলেন? সোমকাকুর সঙ্গে কাজ করে সন্দেহ করাটা ক্রমশ অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে। পরপর কয়েকদিন অলি কলেজে আসছে না দেখে কাল রাতে ফোন করেছিল শ্রাবণী। কি ব্যাপার রে, শরীর খারাপ নাকি? আর একটু হলেই সত্যি কথাটা বলে ফেলছিল অলি। গাড়ি থেকে ব্যাগ চুরির ঘটনাটায় জড়িয়ে পড়েছে, কিন্তু বলেনি। কেসটা আগে সলভ হোক, তারপরে তো না হয় বলা যাবে। অজুহাতে অলি বলল, বাড়ির একটা কাজে আটকে গেছি, 2-3 দিনের মধ্যেই কলেজ যাব। শ্রাবণী বলল, যত তাড়াতাড়ি পারিস কলেজে আয়,
তুই না থাকলে ঠিক জমে না। কাল অ্যান্টিকের দোকানে ঘুরে আসার পর থেকে একটানা কেসটা নিয়ে ভেবে যাচ্ছে, কিছু পয়েন্টসও লিখে নিচ্ছে নোটবুকে। ক্রমশ সে আবিষ্কার করছে সোম কাকুর আপাত এলোপাথারি ইনভেস্টিগেশনের মধ্যে একটা শৃঙ্খলা আছে। তদন্তের সমস্ত পর্যায়ে যে তার কাছে পরিষ্কার তা নয়, এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর জানা বাকি। সোম কাকু আসবে বলে আজকে বিকেলের সবচেয়ে বড় মেনু হলো ঝুড়ো চিংড়ির চপ। মায়ের হাতের এই রান্নার সবচেয়ে বড় ফ্যান সোম কাকু। বিকেলের দিকে অলিদের ড্রয়িং রুমের ছবিটা খানিকটা এইরকম। গভীর মনোযোগের সঙ্গে সোম কাকু চপ খাচ্ছেন, বাবা দাবা খেলছেন একা একা। নোটবুক হাতে নিয়ে সিলিংয়ের দিকে চেয়ে আছে অলি। সোম কাকু ফ্রি হলে কেস সংক্রান্ত তার পর্যবেক্ষণ জানাবে। সময়টুকু সোম কাকুই চেয়ে নিয়েছেন। তদন্তের আলোচনা করতে গিয়ে চিংড়ির চপের স্বাদ থেকে তিনি বঞ্চিত হতে চান না। বাবাকে ইতিমধ্যেই কেসের অগ্রগতি সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে। আদৌ সেটা নিয়ে বাবা এখন ভাবছেন কিনা বোঝা যাচ্ছে না। দুর্ধর্ষ হয়েছে বৌদি বলে হঠাৎ চেঁচিয়ে উঠলেন সোম কাকু। অলি চমকে উঠল। মা কিচেন থেকে বলল, আরও কটা দিচ্ছি, দাঁড়াও। নিয়ে আসুন তাড়াতাড়ি, একেবারে আনপ্যারালাল টেস্ট। এরপর সোম কাকু অলিকে বললেন, নাও শুরু করো তোমার বক্তব্য। অলি ভাবলো দেরি করা ঠিক হবে না, খাওয়া এখন চলতেই থাকবে। এই ফাঁকে তার সাজিয়ে রেখা ভাবনা গুলিয়ে যেতে পারে। বলতে শুরু করলো অলি। এখনো পর্যন্ত অনুসন্ধান করে যে বোঝা যাচ্ছে গয়না নয়, মূর্তিটা চুরি করাই চোরের লক্ষ্য ছিল। কারণ হিসেবে বলা যায় মূর্তিটা ভল্টে রাখার পরই ম্যানেজারের কাছে ফলস ইনফরমেশন দিয়ে ফোনটা করা হয়, যাতে মূর্তিটা ভল্ট থেকে বার করে নেন আবিরবাবু। আবার এমনও হতে পারে উড়ো ফোনের খবরটা ম্যানেজারের বানানো। মূর্তিটা দেখে উনি বুঝেছিলেন কতটা দুর্মূল্য। কালো বাইক আরোহীর সাহায্যে মূর্তিটা হাতিয়ে নেন। সন্দেহের যে তালিকা আমরা তৈরি করেছিলাম, 3 জন আপাতত তার বাইরে চলে গেছে। কে কে? প্রথম হচ্ছে সুরেশ থাপা। ও যদি চুরির চক্রান্তের সঙ্গে জড়িয়ে থাকতো, চোরের সর্দারকে জানিয়ে দিত আমরা তদন্তে নেমেছি। এতদিনে হুমকি দেওয়া ফোন বা চিঠি পেয়ে যেতাম আমরা। সোম কাকু বললেন, এত সরলীকরণে আমি বিশ্বাসী নই। রহস্য অনুসন্ধানের ইতিহাসে এরকম বহু উদাহরণ আছে। কালপ্রিট নিজেই তদন্তের ভার দিচ্ছে গোয়েন্দার ওপর। রহস্য সন্ধানীকে মিসগাইড করাই তার মূল লক্ষ্য। যদি ডিটেকটিভ ক্লায়েন্টের প্রভাব এড়িয়ে সঠিক পথে চলতে থাকে, তখনই আসে থ্রেটনিং লেটার আর ফোন। এই কেসটার ক্ষেত্রে অপরাধী যদি সন্দেহের তালিকায় কেউ হয়, আমাদের ছাড় দিয়ে রেখেছে একটাই কারণে, আমরা এখনো সঠিক পথের দিশাই পাইনি। সোম কাকুর কথার পর চুপ করে গেল ওরা। আর কাকে লিস্ট থেকে বাদ দিতে চাও তুমি? একটু দ্বিধা নিয়ে শুরু করলো অলি। কে জানে কি যুক্তিতে কাকু আবার ওকে তালিকায় ঢুকিয়ে নেবেন। যুক্তিগুলো গুছিয়ে নিয়ে বলল, আমরা অনায়াসে সুমনা বসুকে সন্দেহের বাইরে রাখতে পারি। আমার ধারণা আপনিও ওকে কিছুটা হলেও বাইরে রেখেছেন। তা যদি না হতো আবিরবাবুর পাড়ায় গিয়ে আপনি হোটেলের খোঁজ করতেন না। আবিরবাবু কবে ব্যাংকে যাচ্ছেন এটাও স্ত্রী ছাড়া আর যদি কেউ জেনে থাকে, তাকে সারাক্ষণ নজর রাখতে হবে আবিরবাবুর বাড়ির ওপর। যে কাজটা গোপাল রায় করত। নামটা অবশ্য মিথ্যে হতে পারে। এখানে সুমনা বসুর পক্ষে আমার একটাই যুক্তি, নাটকীয় ঘটনার মাধ্যমে জিনিসটা যদি হাতিয়ে নেওয়াই উদ্দেশ্য থাকতো ওর, যার সাহায্যে চুরিটা করবেন বাড়ির সামনের লজে তাকে থাকতে দিতেন না। আবিরবাবু যেদিন গয়না মূর্তি আনতে যাবেন ব্যাংক থেকে, লোকটাকে একটা ফোন করে দিলেই চলতো। লোকটা কলকাতার যেখানে খুশি থাকতে পারে। এছাড়াও গোপাল রায় নামের লোকটা লজের জানলায় দাঁড়িয়ে সর্বক্ষণ নজর রাখত আবিরবাবুর ফ্ল্যাটে। আবিরবাবুরা কোথাও বেরোলেই লোকটা পিছু নিত, দেখতো ব্যাংকে যাচ্ছে কিনা। এই একই যুক্তিতে আমরা লিস্ট থেকে বাদ দিতে পারি আবিরবাবুকে। উনিও গোপাল রায়ের সাহায্য নিলে তাকে বাড়ির উল্টো দিকের লজে তুলতেন না। আমার মনে হয় তৃতীয় কোনো ব্যক্তি গোপাল রায়কে এই কাজে নিয়োগ করেছে।
সেই লোকটি ম্যানেজারবাবুও হতে পারেন অথবা অন্য কেউ। আর একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আবিরবাবু বলেছিলেন আপনার ফিস যদি ওর সাধ্যের বাইরে হয় তদন্তটা করাবেন না। যার একটাই মানে হয় মূর্তিটা কতটা দামি সে বিষয়ে ওর কোনো ধারণা নেই। সেটা বোঝার জন্যই আপনি ফিজের প্রসঙ্গটা প্রথমেই উত্থাপন করেছিলেন। পরীক্ষা করে দেখছিলেন নিয়োগকর্তাই কালপ্রিট কিনা। একটানা কথাগুলো বলে থামল অলি। সোমকাকু বললেন, হ্যাঁ, এবার তোমাকে 40 দেওয়া যায়। বাবা বললেন, এত কিছুর পরেও মাত্র 40? বাকি 60-এ আর কি কি আছে? মা ট্রেতে 2 কাপ চা নিয়ে ঢুকলেন। চায় চুমুক দিয়ে বললেন, আবিরবাবুকে না হয় তালিকার বাইরে রাখা গেল, কিন্তু সুমনা বসুর সংগ্রহে থাকা ইন্টেরিয়র ডেকোরেশনের ম্যাগাজিন, অ্যানথ্রোপোলজির বইগুলো আমায় ধন্ধে ফেলেছে। ওই বইগুলোই বলে দিচ্ছে মূর্তিটা কত প্রাচীন সুমনা বসুর পক্ষে আন্দাজ করা কঠিন নয়। সোমকাকুর যুক্তি খণ্ডন করতে অলি বলল, আপনিই তো বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হলে স্ত্রী ওই মূর্তিটা হাতানোর চেষ্টা করতে পারে। আমরা তো দেখলাম রিলেশন খুবই ভালো। 8 ঘন্টায় এত কিছু বোঝা সম্ভব নয়। ওইটুকু সময় অভিনয় দিয়ে ভরাট করা যায়। ওরা কেন চাইবেন ওদের ব্যক্তিগত ব্যাপার বাইরের লোক জানুক? তবে তোমার একটা পয়েন্ট মানতে হবে, গোপাল রায়কে সুমনা বসু নিয়োগ করেননি। যাক, অন্তত একটা পয়েন্ট গৃহীত হলো। হাঁপ ছেড়ে বাঁচল অলি। পরবর্তী পয়েন্টে গেল, আমি একজনকে সন্দেহের তালিকায় রাখতে চাই। কে সে? অলি বলল, অ্যান্টিক ওয়ার্ল্ডের মালিক মিস্টার সাংভি। আমরা যখন দোকান থেকে বেরিয়ে এলাম সন্দেহজনক দৃষ্টিতে উনি আমাদের দেখছিলেন। ভৎসনার হাসি নিয়ে সোমকাকু বললেন, শুধুমাত্র ভঙ্গি দেখে সন্দেহ সিনেমা টিনেমায় হয়। বাস্তবের অপরাধীরা অনেক চতুর। সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে মিশে থাকবে ধরতেই পারা যাবে না। অলি এবার প্রসঙ্গটা পাল্টালো, বলল, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। বিষ্ণু মূর্তি খুঁজতে গিয়ে হঠাৎ আপনি বুদ্ধ মূর্তি নিয়ে পড়লেন কেন? সোমকাকু বললেন, এটাই এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, যে 4 হাতওয়ালা বিষ্ণুমূর্তির বর্ণনা আমরা পেয়েছি সাংভির কথা অনুযায়ী সেটা তেমন দুষ্প্রাপ্য কিছু নয়। এটা অবশ্য আমারও মনে হয়েছিল। সাংভি যেহেতু অ্যান্টিক জিনিসের ব্যবসা করে, ওর কাছে কনফার্ম হয়ে নিলাম। তখনই আমার মাথায় এলো বুদ্ধমূর্তির কথা। আমরা সাধারণত অমিতাভ বুদ্ধ অর্থাৎ ধ্যানমগ্ন বুদ্ধমূর্তির সঙ্গে পরিচিত। এছাড়াও বুদ্ধদেবের অনেক ধরনের মূর্তি নানান জায়গায় পাওয়া যায়। যেমন তিব্বতে পাওয়া যায় রাজমুকুট পরা বুদ্ধমূর্তি, স্থানীয় নাম সঙ্গে ওপামে। লাসায় পাওয়া যায় কাঠের মূর্তি, ওরা বলে জৌবো। আমরা যে মূর্তির খোঁজ করছি সেটা মেটালের এবং মুকুট পরিহিত। হতে পারে তিব্বত থেকেই এসেছিল, কারণ আবিরবাবুর বাবা অসমে থাকাকালীন মূর্তিটা সংগ্রহ করেন। তিব্বত ভুটান হয়ে মূর্তিটা এসেছিল অসমে। অপরিচিত মূর্তি এবং 4 হাত দেখে আবিরবাবুর পরিবার ওটাকে বিষ্ণুমূর্তি হিসেবে ধরে নেন, পূজিত হতে থাকেন সংসারে। দম ছাড়ল অলি। বাবা, এত কিছু ব্যাপার আছে এর মধ্যে। কি বিশাল পরিধি জুড়ে ভাবনা চিন্তা করছেন সোমকাকু। অলি এর নাগাল পাবে কি করে? বাবাও খানিকটা স্তম্ভিত হয়ে বসে রয়েছেন। একটু পরে বললেন, সব শুনে যা মনে হচ্ছে মূর্তিটা যখন পুরুলিয়ায় ছিল চোরটা টের পায়নি তার অস্তিত্ব। কেননা খোলা জায়গায় পুজো হতো বিষ্ণুর। কলকাতায় আসার পরই মূর্তির মূল্য কেউ একজন টের পায়।
থেকে এসে? সোমকাকু বললেন, এটা যেমন পয়েন্ট, এটার বিরুদ্ধে যাচ্ছে আর একটা বিষয়। রামকৃষ্ণ লজে যে লোকটা উঠেছিল, বাংলা উচ্চারণে অন্য জেলার টান ছিল তার। কলকাতার অপরাধী বাইরে থেকে লোক এনে কেন কাজে লাগাবে? তাহলে কি লোকটা প্রবাসী বাঙালি, অসমে থাকে? মূল অপরাধী কি অসম থেকেই অপারেট করছে গোটা চক্রান্তটা? অসমের লোকের পক্ষে হয়তো জানা সম্ভব মূর্তিটার দাম। এমন হতেই পারে আবিরবাবুর বাবা মূর্তিটা চুরি করে আনছিলেন। ডাকাতরা ওই মূর্তিটা পেতেই চড়াও হয়েছিল আবিরবাবুর বাবার কম্পার্টমেন্টে। ততক্ষণে উনি মূর্তিটা চালান করে দিয়েছেন বিশ্বস্ত কাজের লোক জেঠুমনির হাতে। এতদিন মূর্তির অস্তিত্ব নিয়ে অন্ধকারে ছিল অপরাধীরা। মূর্তিটা কলকাতায় আসার পর কোনোভাবে ওরা জানতে পারে ওটা আছে। তারপর থেকেই শুরু হয় ষড়যন্ত্র। তাহলে ওই মিথটা বিষ্ণুমূর্তি বহন করছে আবিরবাবুদের সৌভাগ্য, ওটা কি বানানো? মিথ মানেই কল্পনার মিশেল থাকবে। প্রশ্নটা হচ্ছে মিথটা কে বানালো? আবিরবাবুর বাবা কি? মূর্তির সুরক্ষার জন্য গল্পটা বোধহয় বানিয়েছিলেন। আবার জেঠুমনিও বানাতে পারেন। পুরুলিয়ায় না গেলে সেটা বোঝা যাবে না। জেঠুমনি আমাদের বলতে পারবেন মূর্তিটার ইতিহাস, যার সূত্র ধরে আমরা পৌঁছতে পারবো রহস্য সমাধানে। পুরুলিয়া যাওয়াটা তাহলে কনফার্ম করে দিই আবিরবাবুকে? কবে যাচ্ছি, কি বলবো? দারুণ উৎসাহ নিয়ে জানতে চাইল অলি। সোমকাকু উত্তর দেওয়ার আগেই বাবা বললেন, আমিও যাব তোমাদের সঙ্গে। কেসটা খুবই ইন্টারেস্টিং লাগছে। সোমকাকু রাজি হলেন না, বললেন, আপনার গিয়ে কাজ নেই রজতদা। আমরা তো আবিরবাবুর পারিবারিক ইতিহাস শুনতে যাচ্ছি। বসে বসে গল্প শুনে কি করবেন? বরং আমরা যদি সত্যি অপরাধীর কাছে পৌঁছানোর সুযোগ পাই, আপনাকে সঙ্গে নেব। সেই ভালো, তোমরা গল্প শুনে এসে গল্পটা আমাকে বলো। এক কথায় রাজি হয়ে গেলেন বাবা। এক্স মিলিটারি ম্যান তো গল্প গাছাচ্ছে অ্যাকশন বেশি পছন্দ করেন। সোমকাকু নিজের সেলফোনটা এগিয়ে দিলেন অলির দিকে, বললেন, এখনই ফোন করে দাও আবিরবাবুকে, বলো কাল সকাল 6টায় হাওড়া থেকে রূপসী বাংলা ট্রেনটা ধরব। আর ওই কথাটা আর একবার মনে করিয়ে দিও, আমার আসল পরিচয়টা পুরুলিয়ার বাড়িতে যেন না জানান। ফোন সেটটা নিয়ে আবিরবাবুর নম্বর সার্চ করতে থাকলো অলি। পরের দিন ভোর 5:30টায় সোমকাকু আর অলি পৌঁছে গেল হাওড়া স্টেশনে। ওদের হাতে ছোট ব্যাগ, 4 দিন বাইরে থাকার মতো জিনিসপত্র আছে ব্যাগে। রূপসী বাংলা ছাড়ে হাওড়ার নতুন প্ল্যাটফর্ম শেড থেকে। ট্যাক্সি থেকে নেমে অনেকটা হেঁটে অলিরা গেটে পৌঁছে দেখে আবিরবাবু নেই। অলি বলল, কি হলো? উনি তো বলেছিলেন ঠিক 5:30টায় 3 জনের টিকিট কেটে এখানে দাঁড়িয়ে থাকবেন। সোমকাকু ব্যস্ত হলেন না, বললেন, এখনো তো ট্রেন ছাড়তে দেরি আছে, এসে যাবেন। অলি কিন্তু নিশ্চিন্ত হতে পারল না। সোমকাকুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে সে দেখেছে রহস্য অভিযানে পরিস্থিতি ঘন ঘন বদলে যায়। আবিরবাবু যদি না আসেন, পুরুলিয়া যাওয়াটা বাতিল হয়ে যাবে। কত যাত্রী গেট পেরিয়ে চলে যাচ্ছে ভেতরে। অলি ভীষণ আনচান করছে। অবশেষে সামনে এসে উদয় হলেন আবিরবাবু। সে কি মশাই, আপনারা এখানে দাঁড়িয়ে? আমি তো কখন থেকে খুঁজে যাচ্ছি। কেন, এখানেই তো দাঁড়ানোর কথা ছিল, বলল অলি। কেননা আজকের শিডিউলের যা কিছু কথা ফোনে অলির সঙ্গেই হয়েছিল আবিরবাবুর। আবিরবাবু বললেন, আমি কিন্তু এখান দিয়ে বার কয়েক ঘুরে গেছি, তোমাদের তাহলে দেরি হয়েছে আসতে।
মোটেই না, ঠিক 5:30টায় এখানে চলে এসেছি আমরা। কোনো উত্তর না দিয়ে আবির্বাবু হঠাৎ সোমকাকুকে আপাদ মস্তক জড়িত করতে লাগলেন। বললেন, ও, এবার বুঝেছি আপনার ড্রেসের জন্য ভুলটা হয়েছে আমার। সোমকাকু হাসলেন। ওর পরনে আজ পাজামা পাঞ্জাবি। সকালে দরজা খুলে অলিও খানিকটা থতমত খেয়ে গিয়েছিল। নিপাট সাদা পাজামা পাঞ্জাবিতে সোমকাকুকে আগে দেখেনি সে। চোখে মোটা কাচের চশমাটা এতদিনে মানিয়েছে। অবিকল ভূগোলের স্যার এরকম ড্রেসের কারণটা এখন বললেন। আমি যে গোয়েন্দা এই ব্যাপারটা বুঝতে না দেওয়ার জন্যই এই ক্ল্যামোফ্রেজ। আপনার আত্মীয়দের কিছু জানাননি তো? আবির্বাবু বললেন, বন্ধুকে নিয়ে আসছি এমনটাই জেঠুমণিকে জানিয়েছি, আসল পরিচয়টা বলিনি। ভালো করেছেন, চলুন এবার, ট্রেন ছাড়তে আর বেশি দেরি নেই। রাইট টাইমের 5 মিনিট দেরিতে ছেড়েছে ট্রেন। এই ট্রেনে কোনো বার্থ নেই, গোটাটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট। একটার পর একটা স্টেশন ছুটে বেরিয়ে যাচ্ছে ট্রেন। শহর গামতলী এখনও সেভাবে জেগে ওঠেনি। ভোরের মিষ্টি হাওয়া উথাল পাতাল হয়ে ঝাঁপিয়ে পড়ছে অলির মুখে। এলোমেলো হয়ে যাচ্ছে ওর চুল। জানলার পাশে বসে বাইরে দেখতে ওর বেশ লাগছে। সকাল থেকে 2টো নিউজ পেপার পড়া হয়ে গেছে। চাওয়ালাকে ডেকে ওরা 3জন চাও খেয়েছে ট্রেনে। দ্বিতীয়বার চা আসতে অলি বলল, আমি আর না। তাহলে কফি খাও, ফ্রেশ লাগবে। সেই কোন ভোরে উঠেছ? বলে আবির্বাবু শুরু করলেন গল্প। এই রূপটা তার ভীষণ চেনা। মূর্তি হারানো নিয়ে আবির্বাবু এখন তেমন ভাবিত মনে হচ্ছে না। ওর চিন্তা সম্ভবত একটাই, জেঠুমণি যেন জানতে না পারেন যে বিষ্ণুমূর্তি চুরি হয়েছে। সোমকাকুকে সে কথা আরও একবার খেয়াল করিয়ে দিয়েছেন। এর থেকেই আন্দাজ করা যায় মূর্তির প্রকৃত মূল্য সম্বন্ধে আবির্বাবু একেবারেই অবহিত নন। চুরির নাটক সাজিয়ে জিনিসটা লোপাট করার মতো ধূর্ত মানুষ মনে হচ্ছে না আবির্বাবুকে। দেশের বাড়ির যাওয়ার আনন্দ ফুটে উঠেছে চোখে মুখে। যদিও বলছেন বাড়ির প্রতি টান অনেক কমে গেছে ওর। আসলে ওটা দাদাদের প্রতি অভিমান। যেখানে ছোটবেলা কাটে মানুষের জায়গাটাকে কোনোদিনই ভুলতে পারে না। তাদের বাড়ির কত গল্প শুনছে অলি। সিট ছেড়ে উঠে দাঁড়ালেন আবির্বাবু। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে কাকে যেন খুঁজছেন। কোথায় ছোলাওলা না পেয়ে সিটে বসে পড়লেন। সোমকাকুকে জিজ্ঞাসা করলেন, আপনি অ্যানথ্রোপোলজির বই পড়ছেন তাই না? হ্যাঁ। আমার স্ত্রী অ্যানথ্রোপোলজি নিয়ে এমএ করেছে। আলাপের সময় বলেছে আপনাদের? না, বলেননি। তবে আপনাদের বইয়ের রাখে এই বিষয়ের কয়েকটা বই দেখেছি। ইন্টেরিয়র ডেকোরেশনের বই দেখলাম। আপনার স্ত্রী কি এখন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের নিয়ে পড়াশুনো করছেন? না না, ওটা ওর হবি। তবে ইচ্ছে থাকলেও কাজ তেমন কিছু করে উঠতে পারে না। মেয়ের পিছনেই সময় চলে যায়। আবির্বাবুর কথা শেষ হতে না হতেই সোমকাকু আঙুলে পেজমার্ক রেখে বইটা বন্ধ করলেন। আবির্বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার স্ত্রী বিষ্ণুমূর্তিটা দেখার পর কোনো কমেন্ট করেছিলেন কি? মানে আমি বলতে চাইছি বিষ্ণুমূর্তিটা কোন শতকের হতে পারে এ বিষয়ে কোনো ধারণা আছে? আবির্বাবু ভাবতে একটু সময় নিলেন। বললেন, সেরকম কোনো কমেন্ট করেছে বলে তো মনে পড়ছে না। তবে আপনি যদি ওর সঙ্গে কথা বলতে চান এখনই মোবাইল ফোন থেকে কথা বলে নিন। থাক, দরকার নেই বলে সোমকাকু আবার বই খুলে পড়তে শুরু করলেন।
আরও বেশ কিছু সময় ট্রেন চলার পর আবির্বাবু অলিকে বললেন, তোমার খিদে পাচ্ছে না? হেসে মাথা নেড়ে না বলল অলি। আবির্বাবু বললেন, আমার তো পাচ্ছে। ভোরে ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি খিদে পায়। আমরা খড়গপুরে ব্রেকফাস্ট করে নেব, আপত্তি নেই তো? অলি এমনভাবে ঘাড় নাড়ল যার উত্তর আছে বা নেই, দুটোই হয়। আবির্বাবু সেটা খেয়াল না করে বলতে লাগলেন, ডিম টোস্ট খাবো না, ঠেলা গাড়িতে লুচি তরকারি বিক্রি হয়, দারুণ টেস্ট। লুচির কথা শুনেই কিনা কে জানে অলির এবার সত্যি খিদে খিদে পাচ্ছে। মিনিট কুড়ির মধ্যেই ট্রেনের স্পিড কমে এলো। লাইনের দুপাশে এখন মফস্বল শহর। আবির্বাবু বললেন, ঢুকছে খড়গপুর, যাই জলখাবারটা কিনে আনি। অলি বলল, চলুন আমিও যাই। প্ল্যাটফর্মে ট্রেন থামতেই আবির্বাবু নেমে পড়লেন। অলিও নেমে এলো। ঘাড় ঘুরিয়ে আবির্বাবু সম্ভবত চেনা হকারকে খুঁজছেন। পেলেন না। সামনে যে ঠেলাগাড়িতে লুচি ভাজা হচ্ছে সেখানেই এগিয়ে গেলেন। অলিও পাশে গিয়ে দাঁড়ালো। মা থাকলে ঠেলাগাড়ি থেকে কিছুতেই লুচি খেত না। না খাওয়ার কিন্তু কিছু নেই, গরম গরম ভেজে দিচ্ছে লুচিওয়ালা। আবির্বাবু বললেন, 10টা করে দাও। অলি বলল, অসম্ভব, 4টের বেশি খেতে পারবো না আমি, সোম কাকু অত খাবেন না। ঠেলাওয়ালা বলল, 6টে করে দিই বাবু, ভালো লাগলে আরো খাবেন। ট্রেন মিনিট করে নামবে, অন্য ইঞ্জিন আসবে নিতে। শালপাতার ঠোঙায় লুচি তরকারি দিল হকার। আবির্বাবু 2 হাতে 2টো ঠোঙা নিলেন। অলি একটা নিতে যাবে, চোখে পড়ল ঝাঁকড়া চুলে নোংরা পোশাক পরা একটা লোক তীর বেগে ছুটে আসছে আবির্বাবুকে লক্ষ্য করে। সেকেন্ডের মধ্যে আবির্বাবুর কোনোই ধরে টেনে নিল অলি। স্পিড সামলাতে না পেরে ঝাঁকড়া চুলের লোকটা ধাক্কা খেল ট্রেনের কামরায়। ফের ঘুরে দাঁড়িয়ে দৌড়ে এলো। পাগল নাকি ভাবার সময় নেই অলির। জাম্প দিয়ে বাঁ পাটা চালিয়ে দিল লোকটার মুখে। 4 হাত ছিটকে পড়ল লোকটা, উঠেই পালাতে থাকলো। অলি এবার আবির্বাবুকে খুঁজল। একটু দূরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। শার্টে লেগেছে তরকারির দাগ, লুচি গড়াচ্ছে প্ল্যাটফর্মে। অলি এগিয়ে গেল আবির্বাবুর কাছে। হতভম্ব অবস্থা কেটে গিয়ে আবির্বাবুর চোখে এখন বিস্ময়। বললেন, তুমি এত ভালো ক্যারাটে জানো? মাথা নিচু করে অলি বলল, ও আর কি, মাঝখান থেকে আপনার জামাটা নষ্ট হলো। জামা তুমি না সরিয়ে নিলে আমি নিজেই নষ্ট আহত হতাম। লোকটা কে বলো তো? দেখে মনে হলো পাগল, হয়তো খিদে পেয়েছিল। পাগল নয়, আমরা যাতে পুরুলিয়া যেতে না পারি তার ব্যবস্থা করতে চেয়েছিল লোকটা, বললেন সোম কাকু। কখন ট্রেন থেকে নেমে এসেছে খেয়াল করেনি অলি। আবির্বাবু জানতে চাইলেন, কি করে বুঝলেন পাগল নয়? উত্তর দিতে গিয়েও চুপ করে গেলেন সোম কাকু। একটা ছোটোখাটো কৌতূহলী ভিড় অলিদের ঘিরে ধরেছে। এদের মধ্যে অনেকেই অলির মাস্টার স্ট্রোকের সাক্ষী। সোম কাকু বললেন, চলুন ট্রেনে গিয়ে বসা যাক। লুচি তরকারির যখন বাধা পড়ে গেল, অন্য কিছু দিয়ে ব্রেকফাস্ট সারা যাবে। বিষণ্ণ চিন্তিত মুখ নিয়ে আবির্বাবু ঝিনুকদের সঙ্গে কম্পার্টমেন্টে উঠে এলেন। সিটে বসে বোতলের জল নিয়ে সোম কাকু পরিষ্কার করে দিলেন আবির্বাবুর শার্ট। ঠেলাওয়ালা ঝিনুকদের জানলার সামনে এসে দাঁড়ালো। 3টে লুচি তরকারির ঠোঙা এগিয়ে ধরল। খেয়ে নিন বাবু, কি বিচ্ছিরি ব্যাপার হলো বলুন তো। অলি ঠোঙা 3টে ধরল। আবির্বাবু টাকা বার করে হকারকে দিলেন। হকার খুচরো পয়সা ফেরত দিল। আবির্বাবু বললেন, এ কি, তুমি 3টের দাম নিচ্ছ কেন? 5টার নাও, 2টো তো আমার হাত থেকে পড়ে গিয়েছে।
ঠিক আছে বাবু, আমার হাত থেকেও তো পড়তে পারতো। বলে চলে যাচ্ছিল হকার। সোমকাকু ডাকলেন, শোনো, পাগলটা কি স্টেশনেই থাকে? নাই বাবু, আজ প্রথম দেখলুম। সোমকাকু আবিরবাবুর দিকে তাকালেন, মিটিমিটি হাসছেন। অলি দুজনের হাতে তুলে দিল ঠোঙা। আবিরবাবু এখনো বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। অভিভূত হয়ে পড়া গলায় বললেন, আপনারা দুজনেই তো জিনিয়াস মশাই। আমি তো ভাবতেই পারিনি অলি এত ভালো ক্যারাটে জানে। সোমকাকু যোগ করলেন, এই একটা নিখুঁত স্ট্রোকের জন্য দিনের পর দিন প্র্যাকটিস করে যায় অলি। রবিবার ছাড়া কামাই দেয় না ক্লাসে। আর আপনার ধারণাও মোর অন লেস সঠিক। এইটুকু সময়ের মধ্যে কি করে জাজ করলেন? অলির স্ট্রোক নেওয়াটা আমি দেখেছি, তখনই নেমে গেলাম প্ল্যাটফর্মে। লোকটার ফুটমার্ক অবজার্ভ করলাম। নতুন স্পোর্টস শ্যু পরেছিল। রাবার শোলের ডটগুলো প্ল্যাটফর্মের ধুলোয় দেখা যাচ্ছিল স্পষ্ট। লোকটার জুতোর মাপ আমার চেয়ে এক বেশি। 9 নাম্বার জুতো পরে লোকটা। মাথার চুলটা সম্ভবত নকল, পরচুলা। ব্রিলিয়ান্ট! উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন আবিরবাবু। সোমকাকু বললেন, লুচিটা খান, ঠান্ডা হয়ে যাবে। তিনজনেই খাওয়া শুরু করলো। খেতে খেতে সোমকাকু বলতে থাকলেন, খড়গপুরে যা ঘটলো এটা নমুনা মাত্র। পুরুলিয়ায় নামার পর আমাদের আটকানোর জন্য আরও অনেক ব্যবস্থা নেওয়া থাকবে। তাই আমরা করব কি, পুরুলিয়ার আগের স্টেশন আদ্রায় নেমে যাব। বাকি পথটুকু যাব ট্যাক্সি অথবা বাসে, যেটা সুবিধা মতো পাওয়া যায়। আর একটা কথা মনে রাখুন, আদ্রা আসার সঙ্গে সঙ্গে আমরা উঠে দাঁড়াবো না। ট্রেন থেমে আবার যখন গড়াতে থাকবে, সাডেনলি সিট ছেড়ে প্ল্যাটফর্মের উল্টো দিকের গেট দিয়ে নেমে যাব রেল লাইনে। সোমকাকুর দিকে অবুঝ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলেন আবিরবাবু। সোমকাকু বললেন, কি হলো, চলন্ত ট্রেন থেকে রং সাইডে নামতে পারবেন তো? তা পারবো, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আমাদের পুরুলিয়া যাওয়াটা কেন অপছন্দ করছে দুষ্কৃতীরা? কজ ইজ ভেরি সিম্পল। ওখানে গেলে রহস্য উদ্ঘাটনের অনেক কাছে চলে যাব আমরা, বললেন সোমকাকু। অলি বলল, অপরাধীরা তার মানে এতদিনে টের পেল যে পেছনে গোয়েন্দা লেগেছে? উত্তর দিতে সময় নিলেন সোমকাকু। বললেন, আমাদের আসল পরিচয় সম্ভবত ওরা জানে না, জানার সময় সুযোগ পায়নি। আমরা তদন্তে নেমেছি, টের পেলে কলকাতাতেই আমাদের কাজে বাধা দিত। ওরা চাইছে না এই সময় আবিরবাবু এবং বাইরের লোক পুরুলিয়ার বাড়িতে আসুক। আবিরবাবু আমাদের যাওয়ার খবর জেঠুমণিকে জানানোর পরই অপরাধীরা তৈরি হয় আটকানোর জন্য। আমাদের আসার খবরটা ও বাড়ি থেকেই পাচার হয়েছে অপরাধীদের কানে। জেঠুমণি যেহেতু জানেন না আমাদের আসল পরিচয়, ধরে নেওয়া যায় অপরাধীরাও জানে না। থামলেন সোমকাকু, ট্রেন ছেড়ে দিল। সোমকাকু ফের বললেন, যাক, একদিক থেকে ভালোই হয়েছে। যতটা খোলা মন নিয়ে পুরুলিয়া যাচ্ছিলাম আমরা, তা বোধহয় ঠিক হচ্ছিল না। এই ঘটনাটা আমাদের সতর্ক করে দিল। প্রায় আধ ঘন্টার পথ পার হয়ে এলো অলিরা। তিনজনের মধ্যে আর বিশেষ কোনো কথা হয়নি। সোমকাকু একবার উঠে ভেস্টিবিউল পেরিয়ে বেশ কয়েকটা কামরা ঘুরে এসেছেন। অলি জিজ্ঞেস করেছিল, পেলেন দেখতে? না,
তবে আছে এই ট্রেনেই। ফের শঙ্কাকু ডুবে গেলেন বইয়ের পাতায়। প্ল্যাটফর্মের ঘটনাটার পর আবির্বাবু অনেকটাই দমে গিয়েছেন, বসে আছেন মন মরা হয়ে। অলির দৃষ্টিও জানলার বাইরে। ট্রেনের দুপাশে প্রকৃতি তখন অনেকটাই বদলে গেছে, লাল মাটির রুক্ষ প্রান্তর। আবির্বাবু হঠাৎ করে ট্রেনের গতি থামতে কাঁধে ব্যাগ তুলে নিয়ে বললেন, আদ্রা ঢুকছে গাড়ি। শঙ্কাকু বললেন, ঢুকুক, কাঁধ থেকে স্ট্র্যাপটা নামান। যেভাবে নামবো বলেছি তার যেন অন্যথা না হয়। মনে রাখবেন, খড়গপুরের পাগল এখন ছদ্মবেশ ছেড়ে আমাদের ওপর নজর রাখছে। কিন্তু আমরা তাকে চিনতে পারছি না বলে কাঁধ থেকে স্ট্র্যাপ নামালেন আবির্বাবু। ট্রেন পুরোপুরি থেমে গিয়েছে, নিজের ব্যাগ খামচে ধরে আছে অলি। আবির্বাবু বললেন, ইদানিং মেয়ের এক্সপ্রেসগুলো নতুন স্টাইল হয়েছে, হুইসেল না দিয়েই ছেড়ে দেয়। মিলে গেল আবির্বাবুর কথা। গড়াতে শুরু করলো ট্রেন। আবির্বাবু ছুটলেন প্রথমে, পেছনে অলি, তার পেছনে শঙ্কাকু। প্ল্যাটফর্মের বিপরীত গেট দিয়ে নেমে এলেন তিনজনে। প্রথমে নেমেও বডি ব্যালেন্স রাখতে পারেননি আবির্বাবু, পপাত ধরণীতল হয়েছেন। অলি হাত ধরে তুলেছে আবির্বাবুকে। শঙ্কাকুর নজর এগিয়ে যেতে থাকা ট্রেনের দিকে। কেউ নামলো কি না অলিদের দেখা দেখি। নামেনি। স্টেশন চত্বর ছেড়ে বেরিয়ে গেল ট্রেন। শঙ্কাকু এবার আবির্বাবুর দিকে তাকালেন, ঠাট্টার সুরে বললেন, ছেলেবেলায় মনে হচ্ছে একেবারেই খেলাধুলো করেননি, শুধুই লেখাপড়া। বিব্রত বোধ করলেন আবির্বাবু। জামা প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, আসলে অভ্যেস নেই তো। তার মানে আপনার কি ধারণা আমি আর অলি রোজ ট্রেনের রং সাইড দিয়ে ওঠানামা প্র্যাকটিস করি? শঙ্কাকুর মজা শুনে হেসে ফেলছিল অলি। তাড়াতাড়ি সামনে নিল। যতই হোক আবির্বাবু বয়োজ্যেষ্ঠ মানুষ। কিছুক্ষণ রেললাইন ধরে হাঁটার পর শঙ্কাকু বললেন, চলুন এবার প্ল্যাটফর্মে ওঠা যাক। আর কোনো অসুবিধে নেই বলেই মনে হচ্ছে। সত্যি রাস্তায় আর কোনো গোলমাল হয়নি। একটা অ্যাম্বাসেডর ভাড়া করে অলিরা পুরুলিয়ার কাছাকাছি চলে এলো। গোটা রাস্তার সিনিক বিউটি ছিল অপূর্ব। এখনও ঠিক শহরে ঢোকেনি ওরা। জমিদার বাড়ির মতো একটা বাড়ির সামনে এসে থামাতে বললেন আবির্বাবু। বললেন, এসে গেলাম। অলি তো এত বড় বাড়ির কথা সে কল্পনা করেনি। বিশাল গ্রিলের গেট, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ড। পাঁচিলের ওপর দিয়ে উঁকি মারছে গাছপালা। বাগানের জন্য অনেকটা জায়গা ছাড়া আছে মনে হচ্ছে। এ বাড়ির ছেলে হয়ে আবির্বাবু কিনা থাকেন 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে। দলিল অনুযায়ী পৈতৃক বাড়ির সামান্য অংশেরও মালিক নন আবির্বাবু। যদিও বা স্মারক হিসাবে যে বিষ্ণুমূর্তিটা পেয়েছিলেন বসে আছেন খুইয়ে। লোকটা নিপাট ভালো মানুষ বলেই তাকে এভাবে বঞ্চিত করা হয়েছে। গাড়ির টাকা মিটিয়ে অলিরা এখন গেট ঠেলে ঢুকে পড়ল। আবির্বাবু বললেন, গেটের মুখোমুখি এই পোর্শনটা বর্দার, বাঁ দিকে জেঠুমনির, ডান দিক মেজদার। আমি এলে জেঠুমনির পোর্শনে থাকি। বাঁ দিকের মোরাম বিছানো রাস্তাটা ধরেছিল আবির্বাবু। সঙ্গে যেতে যেতে অলি ভাবল, বাড়ির কেউ তো তাদের রিসিভ করতে এলো না। যদিও বাড়ির চৌহদ্দিতে কাউকেই দেখা যাচ্ছে না, তবু অত বড় একটা গাড়ি থামলো, তার তো আওয়াজ আছে। বাড়ি থেকে কোনো মানুষ বের হলো না। তার চেয়েও বড় কথা, আবির্বাবু তো ফোন করে জেঠুমনিকে জানিয়েছিলেন আজ রূপসী বাংলায় আসছেন। ট্রেনের থেকে বড় জোর 1 ঘন্টা লেট হয়েছে অলিদের।
তাই বলে কেউ থাকবে না অপেক্ষায়? জেঠুমনির পোর্শনের বিশাল বন্ধ দরজার সামনে দাঁড়ালো অলিরা। আবিরবাবু দুবার কড়া নাড়লেন, ডোরবেল টিপলেন একবার। দরজা খোলার নাম নেই। আবিরবাবুও একটু চিন্তিত হয়ে পড়লেন। স্বগক্তির ঢঙে বললেন, কি ব্যাপার হলো? আমার আসার কথা থাকলে জেঠুমনি দরজা খুলে বৈঠকখানায় বসে থাকেন। কথা শেষ হতেই ক্যাঁচ শব্দে খুলে গেল বড়সড় দরজা। সামনে দাঁড়িয়ে আছেন বছর 70-এর এক বৃদ্ধা। আবিরবাবু বললেন, কি ব্যাপার মাসি, এত দেরি করলে দোর খুলতে? জেঠুমনি কোথায়? এই বৃদ্ধার কথা আবিরবাবু বলেছেন। সরলা মাসি জেঠুমনির দেখাশুনো করেন। মাসির চোখে এখন বোবা চাউনি। আবিরবাবু অধৈর্যের গলায় বললেন, কি হলো মাসি, কিছু বলছো না যে? বৃদ্ধা হঠাৎই আঁচল মুখে তুলে নিয়ে কাঁদতে শুরু করলেন। বোঝাই যাচ্ছে এই বাড়িতে বড় কোনো বিপদ ঘটে গিয়েছে। কি হয়েছে সেটা উদ্ধার করা যাচ্ছে না। বৃদ্ধার কাঁধ ধরে বারবার ঝাঁকিয়ে স্পষ্ট কোনো কথা বার করতে পারছেন না আবিরবাবু। এমন সময় বছর 20-22-এর একটি ছেলে এসে দাঁড়ালো। বলল, ছোটকা, জেঠু দাদু হসপিটালে। কেন, কি হয়েছে? বিষম উৎকণ্ঠায় জানতে চাইলেন আবিরবাবু। ছেলেটি সম্ভবত আবিরবাবুর ভাইপো। বলল, কাল রাত্রিরে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তখনই মেডিকেয়ার নার্সিংহোমে নিয়ে যাই আমরা। এখন আইসিইউতে আছেন। ডেঞ্জার পিরিয়ড কাটেনি। শকটা ঝট করে সামনে নিলেন আবিরবাবু। যতটা সম্ভব স্বাভাবিক গলায় সোমকাকুকে বললেন, আপনারা স্নান করে খেয়ে রেস্ট নিন, আমি একবার নার্সিংহোম ঘুরে আসছি। সোমকাকু কিছু বলতে যাচ্ছিলেন। আবিরবাবুর ভাইপো বলল, মা তোমাদের জন্য রান্না করে রেখেছেন। বলছিলেন তুমিও স্নান খাওয়া করে নার্সিংহোমে যাও। আগে গিয়ে তো কোনো লাভ নেই। অজ্ঞান হয়ে আছেন জেঠু দাদু। বাবা মেচকা দুজনেই আছে ওখানে। না, আমি এখনই যাব। শান্ত অথচ দৃঢ় গলায় সিদ্ধান্ত জানালেন আবিরবাবু। অলি ইতিমধ্যেই অন্য একটা হিসেব মিলিয়ে নিয়েছে। এই ছেলেটি হচ্ছে আবিরবাবুর বড়দার ছেলে। আবিরবাবু লাগেজ ব্যাগ সোফায় রেখে বেরোনোর উদ্যোগ নিচ্ছেন। সোমকাকু বললেন, চলুন আমরাও যাই। বিব্রত বোধ করলেন আবিরবাবু। বললেন, এতটা জার্নি করে এসে আবার যাবেন? জার্নি আপনিও করেছেন, বলল সোমকাকু। ব্যাগ কাঁধেই দরজার দিকে এগোলো। অলি তার ব্যাগটা রেখে গেল আবিরবাবুর ব্যাগের পাশে। সোমকাকু কেন ব্যাগ নিয়ে যাচ্ছে সেটাও জানে। ওই ব্যাগ কেউ যদি খোলে সোমকাকুর আসল পরিচয় আন্দাজ করে ফেলবে। এখন সন্ধে। জেঠুমনির শোয়ার ঘরে অলিরা 3 জন। ঘরটা দোতলায়, আকারে প্রায় হল ঘরের মতো। খড়খড়ি দেওয়া জানলা, দেওয়ালে মলিন হয়ে আসা বিশাল পেন্টিং, পুরনো আমলের বিগ বেন ঘড়ি, কালচে কাঠের আলমারি, বইয়ের র্যাক, মোমদানি, ধূপদানি, সব কিছুর মধ্যেই অতীত দিনের ছাপ। ঘরে টিউবলাইট নেই, জ্বলছে বাল্ব। হলদেটে আলো আরও রহস্যময় করে তুলেছে ঘরটাকে। সোমকাকু বসে আছেন ইজি চেয়ারে, হাতে জেঠুমনির ডায়েরি। আবিরবাবু বসেছেন সোফায়। সোফার বদলে কোচ বললেই মানায়। অলি বসেনি, ঘুরে ঘুরে ঘরটা দেখছে। জেঠুমনির পালঙ্ক শুনশান,
ভদ্রলোককে নার্সিংহোমে অজ্ঞান অবস্থায় দেখে এসেছে অলিরা। ভেন্টিলেশনে রাখা আছে। কে জানে উনি আর কোনো দিন এই ঘরে ফিরে আসতে পারবেন কিনা। ডাক্তাররা এখনো কোনো আশ্বাস দেননি। মাথায় অনেকটা জায়গা জুড়ে রক্ত জমাট হয়ে আছে। কেসটা যে এইভাবে মাঝপথে থেমে যাবে ভাবতে পারেনি অলি। যে মানুষটার সঙ্গে কথা বললে রহস্যের জট অনেকটাই খুলে যেত, তিনি চলে গিয়েছেন গভীর আচ্ছন্নতায়। অনিশ্চিত হয়ে পড়েছে কেসের ভবিষ্যৎ। একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করছে অলি। সোম কাকু কিন্তু দমে যাননি। আবিরবাবুকে বলছেন, চিন্তা করবেন না, জেঠুমণি উপস্থিত না থাকলেও ওর ঘর, বই খাতা আসবার, ওর হয়ে কথা বলবে। ওর ঘরে নিয়ে চলুন আমাকে। সোমকাকুর এহেন উৎসাহের একটা কারণ অবশ্য আছে। জেঠুমণির অসুস্থতা যেমন গতিরোধ করেছে তদন্তের, একই সঙ্গে একটা ঘটনা কেসটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। হয়েছে কি, নার্সিংহোম থেকে ফিরে অলিরা স্নান খাওয়া করলো। আবিরবাবুর বড় বৌদি দারুণ রান্না পাঠিয়েছিলেন। এরপর একটু গড়াতে যাবে, মৌরি চিবোতে চিবোতে সোমকাকু বললেন, চলুন আবিরবাবু, জেঠুমণি ঠাকুর ঘরটা একবার দেখা যাক। বিষ্ণু মূর্তিটা যেখানে রাখা থাকতো সেই জায়গাটা দেখব। নিয়ে এলেন দোতলায়। ঠাকুর ঘর এখানেই। চৌখাটে দাঁড়িয়ে আবিরবাবু প্রায় চিৎকার করে বলে উঠলেন, ও মাই গড, মূর্তিটা তো এখানে, কি করে সম্ভব? অলি ততক্ষণে শনাক্ত করে ফেলেছে মূর্তিটাকে। অন্য দেবদেবীরা গুরুত্ব অনুসারে মোজাইক পাথরের ধাপে সাজানো। মাঝখানে কাঠের সিংহাসন, সেখানেই আছেন বিষ্ণুমূর্তি, যেটা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে অলিরা। সোমকাকু এগিয়ে গিয়েছিলেন সিংহাসনের সামনে। মূর্তিটা হাতে তুলে পরীক্ষা করছিলেন। পেছন থেকে বাঁচখাই গলায় একজন ধমকে উঠলেন, এ কি মশাই, চটি পরে ঠাকুর ঘরে ছিলেন? কোনো কাণ্ডজ্ঞান নেই?